The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. নতুন বছরে প্রতি রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। পর্বে আপনাদের স্বাগত। শুরু করছি সত্য রামায়ণ। যে রামচন্দ্রের পরম ভক্ত হনুমান, তাকেই কিনা রাম বধ করেছিলেন। কথিত আছে, লঙ্কা জয়ের পর রামচন্দ্র একটি ভোজ সভার আয়োজন করেছিলেন। স্বাভাবিকভাবেই সম্মানীয় অতিথিদের তালিকায় ছিল দেশের বিভিন্ন প্রান্তের ঋষিমুনিরা। রামচন্দ্র যে ব্রাহ্মণ্যবাদী ঋষিদের অনুগামী ছিলেন, সেসব তো রামায়ণের বহু আখ্যানেই মেলে। রঘুবংশের কুলপুরোহিত বশিষ্ঠ মুনি শিক্ষালাভ করেছিলেন বিশ্বামিত্র মুনির কাছে। শূদ্র সম্মুখ হত্যাও করেছিলেন ব্রাহ্মণদের আদেশে। তারকাও বধ হয়েছিল ব্রাহ্মণদের আদেশে। হনুমান বধের সিদ্ধান্তও ছিল সেই ঋষিরই আদেশে। রামচন্দ্র হনুমানকে দায়িত্ব দিয়েছিলেন আগত আমন্ত্রিত ঋষিমুনিদের মাল্যভূষিত করার। সেই ভোজসভায় আমন্ত্রিত ছিলেন দেবর্ষি নারদও। নারদ হনুমানকে চুপি চুপি বলেন, বিশ্বামিত্র মুনি ছাড়া সবাইকেই তুমি সম্মানিত করো। গুরুজন হিসেবে নারদ যা নির্দেশ দেন, হনুমান সেটাই মান্য করেন। ফলে ঋষি বিশ্বামিত্র অসম্মানিত বোধ করেন নিজেকে। প্রশ্ন ওঠে, দেবশ্রী নারদ কেন বিশ্বামিত্রকে নির্দিষ্ট করেন তাকে মাল্যদান না করার জন্য? কারণ বিশ্বামিত্র জন্মসূত্রে ব্রাহ্মণ ছিলেন না, ছিলেন ক্ষত্রিয় রাজা। পরে রাজ্যপাট ছেড়ে ধর্মান্তরিত হয়ে ব্রাহ্মণ হন। বিশ্বামিত্রের অভিযোগ পেয়ে রাম হনুমানকে বধ করতে তীর ছোড়েন। হনুমান নিজের ভুল বুঝতে পেরে রাম নাম জপ করতে শুরু করে দেন। যেহেতু রামের পরম ভক্ত হনুমান, সুতরাং রামচন্দ্র তাকে বধ করতে ব্যর্থ হন। নারদ পরে বিষয়টি বুঝে নিজের দোষ স্বীকার করায় সমস্যা মেটে।
জৈন রামায়ণে হনুমানকে বানর বলা হয়নি, বলা হয়েছে বিদ্যাধর, অর্থাৎ স্বর্গের গায়ক। তিনি ছিলেন বহুরূপী, তার অন্য নাম মকরকেতু। বাল্মীকি রামায়ণে হনুমান শব্দের উল্লেখ থাকলেও তুলসীদাস বজরংবলী অর্থাৎ বজ্রের মতন বীর বলেছেন। কোথাও বা তাকে বলা হয়েছে কাপীশ্বর, অর্থাৎ বানরদের প্রভু। রহস্যজনক ব্যাপার, রামায়ণ রচনার বহু আগে ঋগ্বেদের 10.86 স্তবকে এক ঐশ্বরিক বানরের উল্লেখ আছে, যিনি দেবতা ইন্দ্র ও তার স্ত্রী ইন্দ্রাণীর অনুগত। নাম বৃষকাপি। অবশ্য বাল্মীকি রামায়ণে সীতার কিন্তু সংশয় ছিল, বানর কি কখনো মানুষের বন্ধু হতে পারে? পেরিয়ার ইভি রামাস্বামী প্রায় 300 রামায়ণ অধ্যয়ন করে তার সচ্চি রামায়ণে লিখেছেন, হনুমান লঙ্কায় আগুন লাগিয়ে বহু সাধারণ নাগরিকের জীবনহানি ঘটিয়েছেন। সবচেয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন বাল্মীকির সুন্দরকাণ্ডের 35 নম্বর সর্গ উল্লেখ করে। তিনি নাকি অশোক বনে সীতার সঙ্গে প্রথম পরিচয়ে কিছু অশ্লীল শব্দ বলে পুরুষের লিঙ্গের বর্ণনা দিয়ে সীতাকে লজ্জা দিয়ে আত্মতৃপ্তি লাভ করেছিলেন। এটা কি আচরণগত সমস্যা ছিল? রামচন্দ্র কিন্তু হনুমানের সঙ্গে পরিচিত হতে উদ্গ্রীব ছিলেন না, তিনি উদ্গ্রীব ছিলেন সুগ্রীবের সঙ্গে পরিচিত হতে। কিষ্কিন্ধার রাজা বালি ও তার ভাই সুগ্রীবের ক্ষমতা দখলের লড়াইয়ে সুগ্রীবের পক্ষ নিয়ে অন্যায় যুদ্ধে রাম ঝোপের আড়াল থেকে বালিকে তীর ছুঁড়ে বধ করেন। বালি ও সুগ্রীব ছিলেন সূর্যদেব সারথীর অরুণের পুত্রদ্বয়। সূর্যের আদেশে নারী রূপ ধরে সূর্যের সঙ্গে সম্পর্কে বালি ও ইন্দ্রের সঙ্গে সম্পর্কে সুগ্রীবের জন্ম। বালি ও সুগ্রীব সম্পর্কে পেরিয়ার ইভি রামাস্বামী কি লিখেছেন তার সত্য রামায়ণে, সেই সম্পর্কে আলোচনা করব সত্য রামায়ণ 16তম পর্বে। আলোচনায় সত্য রামায়ণ এক সত্যের উন্মোচন গ্রন্থের লেখক রঞ্জিত মিস্ত্রি। নমস্কার রঞ্জিত বাবু, দিগদর্শন থেকে বলছি। হ্যাঁ বলুন। এবার সত্য রামায়ণের 16তম পর্ব। আগের পর্বেই জানিয়েছিলাম যে আমরা আলোচনায় আনছি রামচন্দ্রের বনবাস কালে আমরা প্রবেশ করেছি। এখানে রামের সঙ্গে লক্ষণের সঙ্গে পরিচয় হচ্ছে হনুমানের এবং সুগ্রীবের, পরবর্তীকালে বালি। আমরা হনুমান থেকেই শুরু করি। হনুমানকে তো বাল্মীকি রামায়ণ একটা বিশাল মানে একজন গুণী, জ্ঞানী, বেদজ্ঞ এই হিসেবে দেখিয়েছেন। আবার জৈন রামায়ণে বলা হয়েছে তিনি হচ্ছেন ছদ্মবেশী এক বহুরূপী এবং বিদ্যাধর, অর্থাৎ তিনি কিনা স্বর্গের গায়ক। এখন জৈন রামায়ণে যে তাকে ছদ্মবেশী বলা হয়েছে তার কিন্তু প্রমাণ আমরা পাচ্ছি বাল্মীকি রামায়ণেই তার প্রমাণ পাচ্ছি। রামায়ণে যখন প্রথম আলাপ হচ্ছে রাম লক্ষণের সঙ্গে হনুমানের, সেখানে উনি যখন দেখছেন যে দুজন মানুষ ঢুকছে, তখন উনি একজন ভিখিরির ছদ্মবেশ নেন। পরবর্তীকালে মহাভারতের গল্প পেয়েছি যে ভীম যখন যাচ্ছিলেন তখন তিনি এক বৃদ্ধর বেশে লেজটা রাস্তা অবরোধ করে তিনি নাকি শুয়েছিলেন। সুতরাং তার যে ছদ্মবেশের কথা কিন্তু বাল্মীকি রামায়ণে পেয়েছি, যেটা জৈন রামায়ণে বলেছেন। পেরিয়ার, যাকে নিয়ে আপনার বই সত্য রামায়ণ এর উন্মোচন, একটি সত্যের উন্মোচন, এই বইতে এই হনুমান সম্বন্ধে পেরিয়ার কি বলছেন? অ্যাকচুয়ালি আপনি যেটা প্রথমে বলেছেন না, ওটা একদম সত্যি কথা। যে উনি বহুরূপী যে ব্যাপারটা রয়েছে সেটা ওনার মধ্যে প্রকাশ হয়েছে বারবার, এবং উনি যে খুব একটা বিশাল বুদ্ধিমত্তাপূর্ণ ছিলেন সে কথা কিন্তু বাল্মীকি রামায়ণ হিসাবে পেরিয়ারের যেটা তুলে ধরেছেন সেখানে কিন্তু নেই। এটা সেখানে কিন্তু এই কথাটা বলা হয়নি। উনি বলেছেন যেটা একজন খুবই সাধারণ ব্যক্তি বসে হিসাবে, যেমন একজন বহুরূপী থাকেন কিংবা যিনি থাকেন একজন মানে অনুগামী কেউ থাকেন, তাদের মতো কেউ একজন বলে উনি এখানে দিতে পেয়েছেন। হ্যাঁ, সেই হিসাবে উনি তুলে ধরেছেন। না হলে লক্ষণের যখন শক্তিশাল বৃদ্ধ হলো, লক্ষণ যখন অজ্ঞান হয়ে গেলেন, তখন ওই সুসেন বৈদ্য তাকে কিছু ওষুধ আনতে দিলেন। তা সেই ওষুধগুলো উনি চীনে আনতে পারলেন না, তিনি তো জঙ্গলেরই মানুষ, কিন্তু চীনে আনতে পারেননি।
তাই তিনি টোটাল পাহাড়টাই সঙ্গে করে নিয়ে চলে এসেছিলেন। তো যদি সত্যিকারের বুদ্ধিমত্তা থাকতো, বাহুবল হয়তো ছিল, কিন্তু বুদ্ধিবল হয়তো সেরকম ছিল না, যার জন্য আমরা এটা দেখতে পাচ্ছি যে তিনি পুরো পাহাড়টাই নিয়ে চলে এলেন, এসে বললেন সুসেনকে, বাবা কোথায় কি ওষুধ আছে তুমি খুঁজে নাও, আমি খুঁজে আনতে পারি না। এটা ঠিক কথা বলেছেন। হ্যাঁ, এটাও তো নির্ভর করছে তার বুদ্ধিমত্তার অভাব। স্বাভাবিক ব্যাপার। একটা লোককে যখন বলেছে তুমি এই ওষুধ নিয়েছো, তার কাছে সেই জ্ঞানটা যখন নেই, সে যখন একটা পাহাড় তুলে নিয়ে আসছেন, এবং ওটা একটা অদ্ভুত ব্যাপার। ওটা সাধারণত এটা তো হয় না, একটা পাহাড় তুলে নিয়ে আসা। মানে এটা কাল্পনিক ভাবে এটাকে করার চেষ্টা করেছেন যে বিশাল বড় একজন সে সূর্যকে গিলে ফেলছেন, কখনো পাহাড় তুলে নিয়ে আসছেন। একটা অদ্ভুত রকমের চরিত্রকে বর্ণনা করা হয়েছে। মানে এটা আমরা ধরে নিতে পারি পাহাড়টা প্রতীকী, আসলে উনি ওই ভেষজ যত রকমের গাছ যা প্রয়োজন তার থেকে অনেক বেশি গাছ গাছরা নিয়ে এসে হাজির হয়ে গিয়েছিলেন। এটা কি আমরা ধরতে পারি? এটা হুম 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 কিন্তু এটা তো হতে পারে না তিনি এটা নিয়ে উড়ে চলে এসেছেন। হ্যাঁ 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 এটা তো হতে পারে না। না হ্যাঁ, না, গল্পের গরু যদি গাছে উঠতে পারে তাহলে কেন উনি পারবেন না? সেটা বললে আপনি বলতে পারেন, গল্পের বই যখন তখন সে যা কিছু বলতে পারে, হ্যাঁ, যা কিছু করতে পারে। আচ্ছা, পাশাপাশি আমরা একটা জিনিস লক্ষ্য করছি, হনুমানকে দেখছি আমি রাম ভক্ত এবং সৎ বেদজ্ঞ চরিত্রবান একজন। বিয়ে থা করেননি, পরবর্তীকালে একবার বিয়ে করতে বাধ্য হয়েছেন সূর্যদেবের ব্ল্যাকমেলিং এর জন্য, সে প্রসঙ্গ পরে আসছি। তার আগে আমি যেটা বলবার আমার সেটা হচ্ছে যে এই সুগ্রীব এবং বালি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অরুণ হচ্ছেন সূর্যের সারথি। তিনি জন্মাবার পর তিনিও নাকি ইচ্ছে মতন বেশ ধারণ করতে পারতেন। তিনি একবার মহিলা বেশ ধারণ করেছিলেন, যার ফলে তাকে দেখে মুগ্ধ হয়ে যান সূর্যদেব এবং ইন্দ্রদেব, এবং দুজনের সঙ্গেই এই পুরুষ মানে নারী বেশি পুরুষ অরুণ, যিনি সূর্যের সারথি, তার সঙ্গে এই সূর্যদেব এবং আমাদের ইন্দ্রদেব, এই দুজনের একটা শরীরী মিলন হলো, তার ফলেই নাকি সুগ্রীব এবং বালির জন্ম। এইটা আমরা বাল্মীকি রামায়ণের মধ্যে পাচ্ছি। এবার এই যে বালি রাজা, তার যে স্ত্রী, তার নাম হচ্ছে তারা। এই তারার নাম, হ্যাঁ, তারার ভাই হচ্ছে আপনার এই যে সুসেন, মানে রাজবৈদ্য যে সুসেন, ইনি হচ্ছেন তারার ভাই। এবার এই যখন গল্পটা যেরকম রয়েছে সেটা হচ্ছে যে বালি হচ্ছেন বীর যোদ্ধা কিষ্কিন্ধার রাজা। তিনি সুগ্রীবের ওপর দায়িত্ব দিয়ে একজন শত্রুকে বধ করার জন্য, একজন অনার্যই শত্রু, তাকে বধ করার জন্য গেলেন, এবং তার যে শত্রু সে ভয় পেয়ে একটা গুহায় ঢুকে গেল, তিনিও গুহায় ঢুকে গেলেন। অনেকক্ষণ বেরোনোর পর তিনি দেখলেন যে গুহার ভেতর থেকে একটা রক্তধারা বয়ে আসছে। তিনি ভাবলেন যে রাক্ষসটাই বোধহয় বালিকে মেরে ফেলেছে। তো সুগ্রীব ফিরে এলেন এবং সেই দরজাটা নাকি গুহার মুখের দরজাটা বন্ধ করে দিয়ে এসেছিলেন। যেহেতু আরবের সেই গল্পের মতন মানে আলিবাবা 40 চোরের মতন ওই আলিবাবার ওই চিচিং ফাঁকের ব্যাপারটা হয়তো তারা জানা ছিল না বলে বালি আর বেরোতে পারেননি তখনকার মতন। এবং যেটা করলেন সুগ্রীব সেটা হচ্ছে দেশে ফিরে এসে বালির যে স্ত্রী সেই তারাকে বিয়ে করলেন, মানে তখনকার যে রীতি ছিল তাদের সেই রীতি অনুযায়ী। পরে যখন বালি ফিরে এলেন পরবর্তী সময় নাটকীয় ভাবে এসে যখন দেখলেন তার ভাই তার স্ত্রীকে গ্রহণ করে রাজ্য চালাতে শুরু করে দিয়েছে, তার জন্য অপেক্ষা করেনি, তিনি তখন তাকে একটি পাহাড়ে নিয়ে গিয়ে তাকে ওখানে নির্বাসন দিয়ে দিলেন, এবং বদলা হিসেবে সুগ্রীবের যে বউ তার নাম হচ্ছে রুমা, তাকেও তিনি ছিনিয়ে নিলেন। মানে এই বানর সাম্রাজ্য, তার মধ্যে ওর বউকে ছিনিয়ে নেওয়ার ব্যাপার তখন একটা বীরত্বের মধ্যে পড়তো, তাই তো? হ্যাঁ, এটা স্বাভাবিক। নারীরা তো এইভাবে ইউজ হয়েছে না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, সেইখানে সুগ্রীব এবং রামচন্দ্র লক্ষ্মণের যে সন্ধি হলো, শর্ত হলো যে বালিকে সরিয়ে দিয়ে তোমাকে রাজা করে দেওয়া হবে, কেন তোমাকে নির্বাসনে দিয়েছে, রামচন্দ্র নির্বাসনে রয়েছেন, দুজনের দুঃখটা বুঝবে, সুতরাং তোমাকে যে কোনো উপায় বালিকে সরিয়ে দিয়ে তোমাকে রাজা করে দেবো, তোমাকে ভাই আমাকে সাহায্য করতে হবে। এই তো রামের শর্ত ছিল।
এবার এবার বালির সঙ্গে যখন সুগ্রীবের লড়াই হচ্ছে, তখন নাকি তারা বালিকে সাবধান করে বলেছিল যে ওর পেছনে কিছু মানুষ আছে, তুমি এই লড়াইটা করো না, সুগ্রীবকে যুবরাজ অভিষেক করে একটা স্থিত অবস্থার মধ্যে একটা সমঝোতা করে নাও। কিন্তু সাথীর কথা বালি শোনেননি, তিনি খুব বীর ছিলেন, কিন্তু তিনি যেটা ভাবতে পারেননি সেটা হচ্ছে যে মল্লযুদ্ধ হবে, ঠিক আছে, সেখানে হার জিত হবে, একটা বিষয়। রামচন্দ্র ঝোপের আড়াল থেকে তীর ছুঁড়ে বালিকে অন্যায়ভাবে বধ করবেন এটা বালি নিজেও বুঝতে পারেননি। তা রামচন্দ্রের কে যে মহান উত্তম পুরুষ বলা হচ্ছে নরোত্তম, তিনি এই ধরনের কি করে একজন ক্ষত্রিয় রাজা হয়ে তিনি কি করে এই জিনিসটা করলেন? দেখুন, বারবার আপনি যদি প্রমাণ করতে চান তো প্রত্যেক জায়গায় রাম কিন্তু এই ধরনের হাস্যকর কাজ করেছেন, এই ধরনের বিচারিতা করেছেন, সব জায়গায় করেছে। আর বিশেষ করে বালির ব্যাপারে যদি বলা হয়, তবে এখানে যতগুলো চরিত্র আছে তার মধ্যে মহান চরিত্র ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বালি তার স্ত্রীকে বলে গেছিলেন যে আমি আমার ভাইকে হত্যা করব না। এই প্রতিজ্ঞা করার ফলে সে ভাইয়ের উপরে কিন্তু অস্ত্র ধরতে পারলো না, সেগুলো ধরলো না, এবং উল্টা সুগ্রীব কি করলো, অকারণে ঝগড়া তৈরি করে তাকে মারিয়ে দিল। আর রাম যেহেতু জানতো যে বালিকে সরাসরি কখনোই ওকে মারা যাবে না, ওর মতো শক্তিশালী লোককে, যার ফলে ও আড়াল থেকে কোথাও থেকে সে বালিকে বধ করলো। এটা তো রামের আজকে একার চরিত্র এক জায়গায় নয়, সব জায়গায়। মানে তার যে রাজার চরিত্র, যেটা রাজা যেভাবে মানে এ করে, বিশ্বাসঘাতকতা করে, তার মধ্যে এটাও একটা পড়ছে, এটাও করেছে। আরেকটা মজার ব্যাপার দেখুন, বালি যখন মৃত্যুশয্যায় তখন রামকে যখন বলছে যে তোমার কাছ থেকে আমি এরকম ব্যবহার আশা করিনি, এরকম বিশ্বাসঘাতকতা আশা করিনি, তুমি আমাকে মারলে, তখন রাম বলছে তোমার কোনো ক্ষতি করিনি, তোমার আত্মার সদ্গতি হয়ে যাবে, তুমি স্বর্গ লাভ করবে, সুতরাং এই মৃত্যুর জন্য তুমি রোদন করো না। এ কথা যদি বলে থাকেন রামচন্দ্র, তাহলে লক্ষণের বুকে যখন শক্তিশাল বিধে ছিল, লক্ষণ যখন মরমর, তখন কেন তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে বউ গেলে বউ পাওয়া যায়, ভাই গেলে ভাই পাওয়া যায় না? এই সিনেমার একটা বিখ্যাত ডায়লগ মাকে নিয়ে আছে, এই কথা রামচন্দ্র বলেছিলেন। তাহলে কেন বালির ব্যাপারে একটা উল্লেখ করছেন? তা লক্ষণও তো মৃত্যুর পর স্বর্গেই যেত, তাহলে ওর জন্য এত বিবাদ কিসের? একই ব্যাপার, এক জায়গায় এক রকমের ভূমিকা, অন্য জায়গায় অন্য রকমের ভূমিকা। এই যে বারবার যে বদলায়, তার চরিত্র বদলায়, সেটাই সবচেয়ে বড় মানে বলা চলে যে একেবারে নিকৃষ্ট মানের ভাবনা চিন্তা। এবং এই মানুষটাকে কি করে, মানে সত্যি কথা বলতে কি, যে কেউ তো রামায়ণ মহাভারত পড়েনি, সবাই তো কথা শুনে 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 মানুষকে মানে এখন একটা মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো তারা যদি সত্যিকারের আপনি যেমন পড়ছি, এরকম যদি তারা জানতেন, পড়তেন, তবে তাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যেত। যেহেতু একসময় শিক্ষিত মানুষ ছিল না এবং ওরা যেটা বলতো তাই হতো, যার ফলে এটা হয়েছে, এটা স্বাভাবিক হওয়াটা। আচ্ছা, যাদের নিয়ে আমরা আলোচনা করছি তাদের আমরা ধরে নিচ্ছি যে বনবাসী বানর। যদি বনবাসী বানর হন, তাহলে ওদিকে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্বভারতী থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকায় সাহিত্য সৃষ্টি বলে একটা প্রবন্ধ লিখছেন। সেই প্রবন্ধের 103 নম্বর পৃষ্ঠায় লিখছেন, রামায়ণের বানররা আসলে এদেশের আদিম অধিবাসী। রামচন্দ্র বানরগণকে অর্থাৎ ভারতবর্ষের আদিম অধিবাসী দিগকে দলে লইয়া বহুদিনের চেষ্টায় ও কৌশলে দ্রাবিড়দের প্রতাপ নষ্ট করিয়া দেন, এই কারণেই তাহার গৌরব গান আর্যদের মধ্যে প্রচলিত হইয়াছিল। তবে রবীন্দ্রনাথ, হ্যাঁ বলুন বলুন। এটা কিন্তু আপনি যদি মানে দেখেন এ সম্পর্কে যারা বিশেষ বিশেষ রিসার্চ করেছেন, তাদের যদি আপনি দেখেন, তবে এটা কিন্তু সত্যি কথা যে বানর জাতি যেটা ভারতবর্ষে এখনো অনেক জায়গায় এই ধরনের জাতি কিন্তু আপনি পাবেন। যেমন রাবণ জাতি পাবেন, বানর জাতি পাবেন, এগুলো পাবেন। না, আমরাও তো দুষ্টুমি করলে পরে বাচ্চাদের বা অন্য লোকদের বলি বাঁদর কোথাকার।
মানে হেয় প্রতিপন্ন করা একটা, যেহেতু অন্যায্য, তাই তো? হ্যাঁ, তা সেই অন্যায্য, সেটার জন্যই এটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার যদি আসি তার পরের ব্যাপারে, সেটা হচ্ছে গিয়ে সুগ্রীব তো রাজা হয়ে গেলেন। এবার রাজা হয়ে যাবার পর নাকি দিন কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, কি করে সৈন্য সংগ্রহ করে রামচন্দ্রের হয়ে লঙ্কার দিকে যাবেন তার কোনো ব্যবস্থা নেই। লক্ষ্মণ হাজির হলেন কিষ্কিন্ধায়, হাজির হয়ে দেখলেন যে সুগ্রীব মদমত্ত হয়ে এবং নারী ও সুরাতে তিনি এত ব্যতিব্যস্ত, তার কোনো খেয়ালই নেই যে তিনি রামচন্দ্রকে কি কথা দিয়েছিলেন। তার সঙ্গে রাস্তায় ওই বাড়িতে আর কি, রাজপ্রাসাদে মানে কিষ্কিন্ধায় দেখা হয়ে যায় তারার। তারা যখন বোঝেন যে লক্ষ্মণ খুব রাগ করে এসছে, তখন তিনি লক্ষ্মণকে ঠান্ডা করেন এবং বলেন যে আমি ব্যবস্থা করছি, সমস্ত বানরদের ডেকে, বানর সেনাদের ডেকে আমরা একটা মিটিং করছি, মিটিং করে আমরা কিভাবে যুদ্ধের পরিকল্পনা প্রস্তুতি নেওয়া যায় এসবগুলো আমরা দেখছি। এ কথা আমরা তারার কাছে জানতে পারছি। এখানেও তো একটা কথা যে তারা যদি এই দায়িত্বটা না নিতেন, তাহলে কি ওই সুগ্রীবের সঙ্গে লক্ষ্মণ রামের ওই বন্ধুত্ব থাকতো, না এদের সাহায্য ছাড়া লঙ্কায় গিয়ে সীতাকে উদ্ধার করতে পারতেন রাম? না, করতেই পারতেন না, হুম কোন অবস্থায় এটা হতে পারতো না। হুম। তো এখানে আমরা দেখছি যে রাবণের তো একটা তার ভাই যে ছিল কুবের, তার কাছ থেকে তিনি এক পুষ্পক রত্ন তিনি হরণ করে নিয়েছিলেন, মানে তখনকার দিনের ভাষায় বলা যেতে পারে হাইজ্যাক। তার হাইজ্যাক করে নিয়েছিলেন রাবণ। তাহলে রাম অযোধ্যার তাদের সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, উন্নত ব্যবস্থা যদি থাকতো, তাহলে তো রামচন্দ্রের কাছেও ওই রকম পুষ্পকের মতো একটা রথ থাকতে পারতো। হনুমানকে পাঠিয়ে যাওয়ার ব্যাপার ছিল না, সেতু বানাবার দরকার ছিল না, তিনি তো সেই বিমানে চড়েই চলে যেতে পারতেন। পারতো, যখন রাবণের কাছে আছে, অন্যের কাছে আছে, রামের কাছে কেন নেই? তাই তো, রামের কাছে তো আরো বেশি থাকা উচিত ছিল। ঠিক ঠিক। আচ্ছা, অন্যদিকে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই যে পাহাড় ডিঙিয়ে চলে গেলেন লঙ্কায় হনুমান, তা এত সহজে তিনি যখন গেলেন, লেজে আগুন লেগে যখন তিনি মানে তোলপাড় করে দিলেন, লঙ্কা পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন, তা এত তো যুদ্ধ টুদ্ধ ঝামেলা, লোকক্ষয়, এত কিছু দরকার ছিল না। তিনি তো সীতাকে কাঁধে বসিয়ে আরেক লাফ দিয়ে তো চলে আসতে পারতেন। তাহলে এই সেটা না করে তিনি শুধু খবরটাই এনে দিলেন রামচন্দ্রকে। সেটা কারণ কি? সেটা হচ্ছে যে তোমার বউ ভাই, তুমি খেটে খুঁটে চলো আনতে, আমি আনতে পারবো না, এরকম কোনো ব্যাপার। আসলে আসলে হাস্যকর ব্যাপার। এখানে লেখক যেহেতু এটা কথাচলিত চলে এসেছে, লেখক সেখানে এমন কিছু রূপকের ব্যবস্থা করেছেন, এমন কিছু অদ্ভুত জিনিস প্রয়োগ করার চেষ্টা করেছেন যে সেটা দিয়ে পটভূমিটাকে যাতে তৈরি করা যায়। আপনি পুরা রামায়ণ পড়ে দেখুন, যে রামায়ণ নিয়ে বিশ্লেষণ করে দেখুন, বিভিন্ন জায়গায় সংলগ্নতা নেই। ঠিক, বিভিন্ন জায়গায় একটার সঙ্গে আরেকটা সংলগ্নতা নেই। ঠিক, মানে অনেক জায়গায় এরকম হয়েছে, দেখা গেছে যে একটার থেকে আরেকটা তুলে নিয়ে এসে তার সঙ্গে সংযোগ করার চেষ্টা করেছে। যেমন ধরুন বালকাণ্ড লেখা হয়েছে পরে, হ্যাঁ, এই ধরনের জিনিস যে পরে করেছেন সেটার সঙ্গে তার সংলগ্নতা নেই। অর্থাৎ কি করেছে, টুকরো টুকরো তুলে নিয়ে এসে বিভিন্ন বেদ থেকে, অমুক থেকে তমুক থেকে নিয়ে এসে সেগুলোকে যখন এক জায়গায় করতে চেষ্টা করেছেন, তখন এক জায়গায় কিছু বলছেন তো অন্য জায়গায় কিছু বলছেন। আচ্ছা, এটাই সব থেকে বড় প্রবলেম হচ্ছে রামায়ণের মধ্যে। আচ্ছা, আজকের যে সময়টুকু আর আছে এর মধ্যে খালি দুটো প্রশ্নই রাখবো। সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে রাম যখন লঙ্কা পুড়িয়ে ফিরছেন, তার যে লেজে আগুন লেগেছিল, তিনি চেষ্টা করেছিলেন সেটা হনুমান যখন চেষ্টা করেছিলেন যে তার লেজটা মুখে পুড়ে নিয়ে আগুনটা নেভানোর, তাতেই নাকি তার মুখটা পুড়ে যায়, তিনি সেই আগুন নেভাতে পারেননি। সেই সমুদ্রের জলে এসে তিনি লেজ ডুবিয়ে লেজটার আগুনটা নেভালেন, এবং সে সময় তিনি এত ঘর্মাক্ত হয়েছিলেন যে তার শরীরের ঘাম গিয়ে পড়ে সেই সমুদ্রের জলে।
সেখানে মকর বলে একজন নারী, একটি প্রাণী, তখনকার দিনে যে প্রাণীটা ছিল, যাকে গঙ্গা দেবীর বাহনও বলা হয়, এখানকার আপনার যেটা সাগর সঙ্গমে যে গঙ্গার মূর্তি তৈরি করে পুজো হয়, সেখানেও সেই মকর বলে অনেকটা কুমিরের মতন এক ধরনের প্রাণী দেখানো হয়। সেই মকর নাকি সেই ঘাম খেয়ে ফেলেছিল, তার ফলে তার একটা নাকি সে গর্ভবতী হয়, তার নাকি একটি পুত্র হয়, সেই পুত্রের নাম নাকি মকরধ্বজ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পায়েস খেয়েও যেমন সন্তান হয়, আবার কারো ঘাম যদি কেউ খেয়ে নেয় কোনো নারী প্রাণী, তাহলে পরেও সেখানেও সন্তান সম্ভব হয়ে যাচ্ছে। আপনি একটা কথা বলুন না, ব্রহ্মার কখানা ওই ছিল, মানে গর্ভ স্থান ছিল। ব্রহ্মার মুখের থেকে একটা বাচ্চা তৈরি হচ্ছে ব্রাহ্মণ, বাহুর থেকে একটা হচ্ছে, তার মানে বাহুতে আর একটা পেট ছিল। তারপরে সাইড থেকে একটা হচ্ছে, সেখানেও একটা পেট ছিল। পায়ের মধ্যে একটা, পায়ের থেকে বাচ্চা হয়েছে, সেখানেও একটা পেট ছিল। তবে তার তো চারখানা পেট, মানে চারখানা বাচ্চা বেরিয়েছে। আচ্ছা, আমরা তো আপনি কি বলবেন? যদিও আমাদের প্রসঙ্গে নয়, তবু একটু কৌতূহলে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে ব্রহ্মার আমরা 4টে মুখ দেখেছিলাম, তো এই 4টে মুখের মধ্যে একটা সম্মুখ, একটা পেছনে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে। তো এই যে ব্রাহ্মণ জন্ম হলো কোন মুখটা থেকে, এরকম কোনো উল্লেখ আছে কিছু? সেটাই তো আমি বলতে চাইছি আপনাকে। এইগুলা এমন ভাবে করা হয়েছে, পুরাণটাকে যদি আপনি বিভিন্ন সময় পড়েন, বিভিন্ন কৈবর্ত পুরাণ থেকে বাকি পুরাণগুলো যখন আপনি পড়বেন, আপনার কাছে এত মানে কমপ্লিকেটেড লাগবে, এত অবাস্তব লাগবে যে আপনি কোনো জায়গায় কোনোটার সঙ্গে কোনোটা মিলাতে পারবেন না, পারবেনই না মিলাতে। ঠিক। এবার একজন কিছু একটা লিখে গেছে, একজন কিছু লিখে গেছে। আর এই সবগুলো যে চিত্রপাট করা হয়েছে, আপনি দেখবেন এগুলা 1100 সাল থেকে, যখন থেকে এই লিপি এসেছে, 1100 সাল থেকে, ঈশাই 1100 পরের থেকে এইগুলাকে লিপিবদ্ধ করা হয়েছে। এবং এই অসংলগ্ন থাকা উচিত, মানে স্বাভাবিক। কেন স্বাভাবিক সেটা আমি বলছি। এই কথাগুলো আগে মুখে মুখে প্রচলিত হতো, কিংবা বিভিন্ন সাহিত্যে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভাবে রয়েছে। যেমন টেপিকাপ থেকে আলাদা করে হয়েছে, পানিনি থেকে যে সাংস্কৃতিক এসেছে সেখান থেকে করেছে। এইগুলো করে করে সেইগুলোকে টুকরো টুকরো করে এক জায়গায় মেলানোর চেষ্টা করেছে। আপনি সব পুরাণগুলো পড়ে দেখুন, তাদের মধ্যে এটাই পাবেন। সেটাই এটা, আর কিছু না। ঠিক। আচ্ছা, শেষ করবো যে প্রশ্নটা দিয়ে, সেটা হচ্ছে যে রামচন্দ্রের দুটি ঘটনা অনেক মানুষই জানেন না। একটা হচ্ছে রামচন্দ্র লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন, সেটা অন্য প্রসঙ্গে একদিন আলোচনা করব। আজকে যেটা বলবো সেটা হচ্ছে রামচন্দ্র নাকি হনুমানকে হত্যা করতে চেয়েছিলেন এবং তীর ছুঁড়েছিলেন। সেই তীরে হনুমান মরেননি, কারণ তিনি তখন রাম নাম করছিলেন। সুতরাং ভক্ত যদি ডাকে তাহলে তো তাকে বধ করা যায় না। এবং এই বধ করার ঘটনায় যেটা বলা হয়েছে যে যুদ্ধ জয়ের পর রামচন্দ্র একটা পার্টি দিয়েছিলেন, একটা ভোজ সভার আয়োজন করেছিলেন। সেখানে তিনি সমস্ত মুনি ঋষিদের আমন্ত্রণ করেছিলেন। তারা আসলে পরে হনুমানকে দায়িত্ব দিয়েছিলেন যে দরজার মুখে দাঁড়িয়ে, রাজসভার মুখে দাঁড়িয়ে তারা যখন ভেতরে প্রবেশ করবেন তুমি সবাইকে মাল্য পরিয়ে সম্বর্ধনা জানাবে। তো সেই কাজটাই করছিলেন। তো হঠাৎ দেবর্ষি নারদ এলেন, তিনিও নাকি নিমন্ত্রিত ছিলেন। তিনি কানে কানে এসে ফিসফিস করে বললেন যে বিশ্বামিত্র মুনিকে তুমি এই মালা টালা পড়াতে যেও না। এখন দেবর্ষি নারদ বলেছেন তার কথা তো ফেলা যায় না। হনুমান নাকি তাই করলেন এবং সবাইকে মালা দিলেন, বিশ্বামিত্রকে দিলেন না। বিশ্বামিত্র নিজেকে খুব অপমানিত বোধ করলেন। তিনি রামচন্দ্রকে ডেকে বললেন আমাকে নেমন্তন্ন করে এরকম অপমান করার মানে কি? রামচন্দ্র রেগে মেগে তীর মেরে হনুমানকে মেরে ফেলতে গিয়েছিলেন, তীর বিদ্ধও করেছিলেন। কিন্তু যেহেতু সে রাম নাম জপ করছিল বলে সে মারা যায়নি। নারদ দেখলো সিন ক্রিয়েট হয়ে যাচ্ছে, তখন গিয়ে বলল দোষটা আমারই, আমি বলেছিলাম। কেন বলেছিল না? বিশ্বামিত্র 100% ব্রাহ্মণ ছিলেন না, তিনি ছিলেন ক্ষত্রিয় রাজা, পরবর্তীকালে তিনি ব্রাহ্মণ হয়ে ঋষি হয়েছিলেন। সুতরাং যে 100% ব্রাহ্মণ নয় তাকে কি করে 100% অন্য ব্রাহ্মণদের একাসনে বসানো যায়? এই জন্যই দেবর্ষি নারদ নাকি সেটা করেননি। এই হচ্ছে গল্প, কথার মধ্যে রয়েছে। তাহলে এর থেকেও একটা তো প্রমাণিত হচ্ছে যে হনুমান রামচন্দ্রের ভক্ত, নিজের বুদ্ধিতে খুব কম চলেছেন, অন্যের বুদ্ধিতেই চলেছেন বেশি। স্বাভাবিকভাবে সেটা দেখা যাচ্ছে যে সেটা করেছেন। আর একটা জিনিস হচ্ছে যে রাম যে মারতে চেয়েছে এই জঙ্গলিদের কিংবা সবাইকে মারার যে চেষ্টা করেছেন, ওনার মানসিকতাই এইটা।
হুম। উনি বালিকে মারার সময় এই কথাটাই বলেছেন। বালিকে মারার সময় বলছেন মারার পরে হুম। পশুদের মারতে গিয়ে ধর্মের বিচার করা ব্যর্থ। ঠিক। তার মানে এগুলো সবাইকে ও পশু বলেই মনে করতেন। হ্যাঁ, তার মানে পশুর সঙ্গে ব্যবহার করা হতো। আপনি সেটা আপনি বালিকে বলুন আর সুখদেবকে বলুন আর ইসেকে বলুন, হনুমানকে বলুন। তাহলে তো ওই শূদ্র হত্যা যে করেছিলেন শম্ভু, সেটাও একই ব্যাপার, তাকেও জন্তুর হ্যাঁ। দেখেছেন তিনি। হ্যাঁ, তাই করেছেন। ঠিক ঠিক। তো ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে সারমর্ম। আচ্ছা, তাহলে আমরা এই পর্বে হনুমান, বালি, সুগ্রীব সম্বন্ধে জানলাম। এবার তার সঙ্গে একটু টাচ করে চলে যাই অঙ্গদ, বালির পুত্র অঙ্গদ। এই বালির পুত্র অঙ্গদ কিন্তু দেখতে পাচ্ছি আমি যে সুগ্রীবের সঙ্গে তার কোনো ভালো সম্পর্ক ছিল না, কিন্তু তা সত্ত্বেও এই অঙ্গদ কিন্তু পিতার হত্যাকারী জানা সত্ত্বেও রামের সঙ্গ দিলেন। এটাও কি ওই ক্ষমতা দখলের আজকের যে রাজনীতি, সেদিনের রাজনীতির কারণেও সেটাই ছিল? স্বাভাবিক সেটা। অঙ্গদের কথা একেবারে স্পষ্ট করে বলা হয়েছে বাল্মীকি রামায়ণে যে অঙ্গদের কোনো নিজস্ব আত্মসম্মানই ছিল না। হুম হুম কোনো এত কিছু হওয়ার পরেও, বাবার মৃত্যুর পরেও সেটা রামের সঙ্গে তার সম্পর্ক তৈরি করছে। মানে চাটুকারিতা যেটা থাকে সেটা আপনি একদম স্পষ্ট দেখতে পাবেন। ঠিক 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 আছে, তাহলে আমরা এই পর্ব এখানেই আমরা শেষ করছি। সামনে পর্ব আমরা থাকবে, সেটা হচ্ছে গিয়ে কিভাবে সৈন্যদল তৈরি হচ্ছে, জাম্বুবান একটা চরিত্র থাকবে, এরকম আরো কিছু যজাতির একটা চরিত্র থাকবে, তারপর জটায়ু যে ছিল তার একটু চরিত্রের বিশ্লেষণ একটুখানি থাকবে, এবং আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে রামচন্দ্রের এই বনবাসেতে বনবাসী এবং যারা ভূমিপুত্র তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হচ্ছে রামের। এই দিকেই কিন্তু গল্প এগোচ্ছে। ঠিক আছে, আসুন আগামী পর্বে আমরা সেইভাবে আবার আলোচনা করব। ঠিক ঠিক, এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।